ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি জিয়ারুল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান, ইকবাল সিদ্দিকী কলেজ। আজকের আলোচনা বিষয় ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত, অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্র তৃতীয় অধ্যায় থেকে ব্যাংক সমন্বয় বিবরণী যেভাবে প্রস্তুত করতে হয় তা নিয়ে আজকে আলোচনা করব। মূলত ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার যে পদ্ধতিগুলো রয়েছে তা হলো সনাতন পদ্ধতি বা একক জের পদ্ধতি, দ্বিঘাত বা উভয়জের সংশোধন পদ্ধতি, নগদান বই সংশোধন পদ্ধতি। অর্থাৎ যে কোনো একটির সাহায্যে মূলত কী করা হয়, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। তো আমি একটু আগে ফিরে যাই যে ব্যাংক সমন্বয় বিবরণী কেন প্রস্তুত করা হয়। মূলত আমানতকারী এবং ব্যাংকের মধ্যে যে হিসাবের গড়মিল দেখা দেয় সেই গড়মিলগুলো খুঁজে বের করে নির্দিষ্ট দিনে সমন্বয় করে একটি বিবরণীতে তা প্রকাশ করা হয়। অর্থাৎ যে বিবরণী প্রস্তুত করা হয় তাই হলো কি ব্যাংক সমন্বয় বিবরণী। আর এই ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমেই মূলত কী করা হয়, আমানতকারী এবং ব্যাংকের যে হিসাবে গড়মিল থাকে তার সংশোধন করা হয়। আর এই সংশোধন করার জন্য মূলত এই তিনটি পদ্ধতি এখানে বিবেচনা করা হয়। তো আমরা জানবো সনাতন পদ্ধতি বা একক জের পদ্ধতি। এই পদ্ধতি আমানতকারী নগদান বইয়ের জের বা ব্যাংক বিবরণীর জের যে কোনো একটি জের ভিত্তি ধরে ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে গড়মিলের কারণগুলো সমন্বয় করে অন্য উদ্বৃত্ত নির্ণয় করা হয়। যদি নগদান বইয়ের ব্যাংক জমা উদ্বৃত্ত বা ব্যাংক বিবরণীর ব্যাংক জমাতিরিক্ত নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী শুরু হয়, তবে যেসব কারণে ব্যাংক বিবরণীতে যোগফল বেশি হয়েছে সেসব যোগ করতে হবে। মূলত আবার যেগুলো বেশি দেখানো হয়েছে সেগুলো কম বিয়োগ করে দেখাতে হবে, আবার যেগুলো কম দেখানো হয়েছে সেগুলো বেশি দেখাতে হবে। তার মানে এখানে আমি একটি ছক দেখতে পাচ্ছ তোমরা, যে ছকের নিচে সুন্দর করে বলা আছে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা বা ডেবিট ব্যালেন্স বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। তো এমন যদি থাকে প্রশ্নের ব্যালেন্স দেয়া থাকে তাহলে অবশ্যই এই বিষয়গুলো যোগ করতে হবে, আবার কিছু বিষয়গুলো মাইনাস করতে হবে। যে বিষয়গুলো যোগ করতে হবে আমি সেই বিষয়গুলো তোমাদেরকে বলে দিচ্ছি, আবার যে বিষয়গুলো বিয়োগ করতে হবে আমি সেই বিষয়গুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো এখানে আমাদের সনাতন পদ্ধতিতে আমরা প্রথমে দেখব যে নগদান বইয়ের উদ্ধৃত নিয়ে অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত উদ্ধৃত নিয়ে যদি শুরু হয় তাহলে আমরা সনাতন পদ্ধতিতে যেভাবে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব তা দেখাচ্ছি। তো শুরুতে বলা আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ডেবিট ব্যালেন্স অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন ডেবিট ব্যালেন্স। কি বিষয়গুলো যোগ করতে হবে? ব্যাংক বিবরণীর জের নগদান বইয়ের জের অপেক্ষা বেশি হওয়ার কারণে, অর্থাৎ মূলত আমরা যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকি এখানে আমানতকারী মূলত ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকেন, বা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে গিয়ে যেটা সবচেয়ে পরিলক্ষিত হয় তা হলো নগদান বইতে ব্যাংকের গড়ে আমানতকারী যা অনেক সময় কম বা বেশি লিখে থাকেন সেগুলো সংশোধন করার মাধ্যমেই মূলত ব্যাংক বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। তো আমরা দেখব যে কী কী বিষয়গুলো যোগ করা হয়ে থাকে। যে ইস্যুকৃত চেক এখনও ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত বলতে বুঝি আমরা যে আমানতকারী কী করেছে, একটি ব্যাংকে চেক ইস্যু করেছে, অর্থাৎ কাউকে পরিশোধ করার জন্য চেক ইস্যু করেছে। চেক ইস্যু করার সাথে সাথে সে কিন্তু তার ব্যাংকের ঘরে নগদান বই থেকে কমিয়ে দিয়েছে। কমানোর কারণে তার ব্যাংক হিসাব কমে গিয়েছে, কিন্তু যেহেতু চেকটি উপস্থাপন করা হয়নি সেক্ষেত্রে ব্যাংক কিন্তু কমায়নি। যেহেতু ব্যাংক কমায়নি তার মানে সে নিজে কমিয়েছে তার বই থেকে, এজন্য আবার কি করতে হবে, যোগ করতে হবে। অর্থাৎ যদি 2 টাকা মাইনাস করা হয়, আবার যদি পুরো অবস্থা আনা হয় 2 টাকা কী করতে হবে, প্লাস করতে হবে। তার মানে যে পরিমাণ স্থগিত চেকের পরিমাণ সে কী করেছিল, বিয়োগ করেছিল, সেটা আবার কী করতে হবে, যোগ করতে হবে। এরপর দেখবো আমরা দেনাদার বা কোনো ব্যাংক দেনাদার বা কোনো পক্ষ কর্তৃক সরাসরি ব্যাংকে জমা করেছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। অর্থাৎ আমানতকারী বইতে যদি কেউ চেক জমা দেয় বা কোনো কারণে অর্থ জমা হয়ে যায় কিন্তু আমানতকারী সেটা তার নগদান বইতে লিপিবদ্ধ করে নাই, অর্থাৎ তার ব্যাংক ব্যালেন্স বেড়ে গিয়েছে কিন্তু সে লিপিবদ্ধ করে নাই, এজন্য অবশ্যই তাকে কি করতে হবে, এখানে তাকে যোগ করতে হবে যে তার ব্যাংক উদ্ধৃত হিসেবে এখানে টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যোগ করতে হবে। ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল, বিনিয়োগের সুদ, লভ্যাংশ, বীমার দাবি ইত্যাদি আদায় করেছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। অর্থাৎ নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এমন এন্ট্রিগুলো এখানে কী করতে হবে, যোগ করতে হবে, যেগুলো তার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করে। অর্থাৎ তার ব্যাংক বেড়েছে ঠিকই কিন্তু সে কী করে নাই,
তার বইতে যোগ করে দেখায় নাই, যার কারণে এখানে অবশ্যই এখানে আবার কী করতে হবে, যোগ করতে হবে। এই সব কারণে যদি মূলত কী হয়ে থাকে, সে লিপিবদ্ধ না করে থাকে, তাহলে অবশ্যই সেগুলো যোগ করে দেখাতে হবে। তো আমরা আরও দেখব যে আর কী কী বিষয়গুলো এখানে যোগ করা হয়ে থাকে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে এর পরবর্তীতে যে ব্যাংকে জমাকৃত টাকার উপর সুদ মঞ্জুর করেছে, অর্থাৎ ব্যাংক যদি কোনো কারণে ব্যাংক জমাকৃত টাকার উপর সুদ মঞ্জুর করেছে কিন্তু নগদান বইতে অংশভুক্ত হয়নি, অর্থাৎ ব্যাংক কোনো কারণে সে যে পরিমাণ টাকা জমা রেখেছে সেখানে সুদ দিয়েছে, কিন্তু সে কী করে নাই, লিপিবদ্ধ করে নাই। তার মানে তার ব্যাংক ব্যালেন্স বেড়ে গিয়েছে, সে লিপিবদ্ধ করে না, লিপিবদ্ধ করতে হবে। তো আদায়ের জন্য ব্যাংকের জমাকৃত চেক বা প্রাপ্য নোট এখনও নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, এরকম এন্ট্রিগুলো কী করতে হবে, যোগ করতে হবে। কেন, যে আদায়ের জন্য সে জমা দিয়েছে, কিন্তু জমা হয়েছে ঠিকই, কিন্তু নগদান বইতে কী করা হয় নাই, সেটা লিপিবদ্ধ করা হয় নাই। তো নগদান বইতে যদি লিপিবদ্ধ না করা হয় তাহলে সেগুলো অবশ্যই যোগ করে দেখাতে হবে। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান যা নগদানভুক্ত হয়নি, এটাও যোগ করে নিতে হবে যে সে ইস্যু করেছিল কিন্তু কোনো কারণে প্রত্যাখ্যান হয়েছে, অর্থাৎ সে লিপিবদ্ধ করে নাই এক জিনিস, আপনার প্রত্যাখ্যান লিপিবদ্ধ হওয়ার পর আর প্রত্যাখ্যান হয়েছে, যে কোনো কারণে চেক প্রত্যাখ্যান হতে পারে। এই জন্য আগের ক্লাসে আমরা বলেছি যে চেক সম্পর্কে জানতে হবে। তো সেই ক্ষেত্রে যদি এমন হয় যে চেক প্রত্যাখ্যান হয়েছে যা নগদানভুক্ত হয়নি, সেগুলো এখানে যোগ করে দেখাতে হবে। নগদান বইতে ভুলবশত কোনো দফা 2 বার ক্রেডিট করা হয়েছে, অর্থাৎ নগদান বইতে একবার ক্রেডিট করার কথা কিন্তু সে 2 বার ক্রেডিট করা হয়েছে। তো একবার বেশি করা হয়েছে, সে অবস্থা আবার ফিরিয়ে আনার জন্য কী করতে হবে, আবার যোগ করতে হবে। এমন এন্ট্রিও যদি থাকে সেগুলো কী করতে হবে, তোমার মূলত নগদান বই অনুযায়ী এখানে যোগ করে নিতে হবে। অন্য হিসাবে টাকা ব্যাংকে ভুলবশত আমাদের হিসাবে জমা বা ক্রেডিট করলে, মানে অন্যের টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছে, তাহলে কী করতে হবে, বা ক্রেডিট করেছে, যদি ক্রেডিট করে থাকে বা সেগুলো কী করতে হবে, সেগুলো তোমার মূলত এখানে যোগ করে দেখাতে হবে। কারণ তোমার এখান থেকে যদি ক্রেডিট করা হয় তার মানে এখানে আবার কী করতে হবে, ডেবিট করতে হবে। তো পরিশোধের জন্য ইস্যুকৃত প্রদেয় বিল বা যা ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়নি, ইস্যুকৃত প্রদেয় বিল যা ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়নি। তো কিছু ইস্যুকৃত প্রদেয় বিল করেছে যা ব্যাংক পরিশোধ করে নাই, তো ব্যাংক যদি পরিশোধ না করে তোমার বইতে তুমি কী করেছিলে, বিয়োগ করে দেখিয়েছিলে। তো তোমার বইতে বিয়োগ করে দেখানোর ফলে সেটা কিন্তু আসলে বিয়োগ হয়নি, যার কারণে তোমাকে আবার কী করতে হবে, সেটা শুধরানোর জন্য যোগ করে নিতে হবে। এরপর আমরা দেখব যে আদায়ের জন্য ব্যাংকের জমাকৃত প্রাপ্য নোট বা চেক যা ভুলবশত কম টাকায় নগদানভুক্ত হয়েছে, অর্থাৎ আদায় হয়েছে বা সেটা তুমি কম লিখেছ, তাহলে যে পরিমাণ কম লেখা হয়েছে সেগুলো আবার কী করতে হবে, যোগ করতে হবে। লেখার কথা 100 টাকা, তুমি লিখেছো 70 টাকা, তাহলে 30 টাকা কম লিখেছো, এই 30 টাকা কী করতে হবে, আবার যোগ করে দেখাতে হবে। তো যে বিষয়গুলো বিয়োগ করে দেখাতে হবে, অর্থাৎ যদি কোনো বিষয় থাকে যেগুলো বিয়োগ করে দেখাতে হয় সেগুলো আমি বলছি। চেক বা প্রাপ্য নোট আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু এখনও আদায় হয়নি, তাহলে চেক বা প্রাপ্য নোট আদায়ের জন্য ব্যাংকে জমা ঠিকই দিয়েছ কিন্তু আদায় হয়নি, কিন্তু তুমি তো প্লাস করেছিলে, অর্থাৎ যোগ করেছিলে তোমার বইতে, যখন তোমার বইতে ব্যাংক হিসাব তুমি যোগ করেছিলে বা বাড়িয়ে দিয়েছিলে, কিন্তু তা কিন্তু করা হয়নি, বিয়োগ করা হয়নি। এখন কী করতে হবে, তা বিয়োগ করে দেখাতে হবে। একইভাবে তোমার ইস্যুকৃত চেক নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, মানে তুমি চেক ইস্যু করেছ, লিপিবদ্ধ করো নাই, তার মানে এটা তোমার বই থেকে কী করতে হবে, বিয়োগ করে দেখাতে হবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত ব্যাংক চার্জ বা ব্যাংক কমিশন যা নগদান বইতে লেখা হয়নি, অর্থাৎ তোমার ব্যাংক থেকে চার্জ করেছে, অর্থাৎ কর্তন করেছে, সেটা তুমি লিখো নাই, তাহলে অবশ্যই কী করতে হবে, লিখতে হবে, কারণ তোমার ব্যাংক অ্যাকাউন্ট কমে গিয়েছে, তার মানে ব্যাংক চার্জ এখানে লিখতে হবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ এগুলো বর্ণনা কমিশনগুলো লিখতে হবে। তো ব্যাংক জমাকৃত সুদ একইভাবে, অর্থাৎ যে খরচগুলো হয়ে থাকে, যে খরচগুলো সাধারণত করা হয়ে থাকে আমি বলে দিচ্ছি, মূলত তুমি যদি কাউকে কিস্তি পরিশোধ করার কথা থাকে বা কোনো খরচ থাকে বা কাউকে পরিশোধ করার কথা থাকে, যেগুলো তোমার বইতে লেখা উচিত ছিল কিন্তু তুমি সেগুলো লিখো নাই, কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্ট ঠিকই কমে গিয়েছে, তুমি যদি পরে এগুলো জানতে পারো বা বুঝতে পারো তাহলে অবশ্যই তোমাকে সেগুলো লিপিবদ্ধ করতে হবে। তো মালিক কর্তৃক ব্যাংক থেকে টাকা উত্তোলন, অর্থাৎ মালিক ব্যাংকে থেকে টাকা নিয়ে গেছে তুমি জানোই না,
এরকম যদি থাকে তাহলে সেখানে এই কারণে ব্যাংক কমে যায়, তোমার এখানে কমাতে হবে। মূলত কী কী কারণে তোমার ব্যাংক কমতে পারে সেগুলো যদি কমানো না হয় সেগুলো কমাতে হবে। আবার যে কারণে ব্যাংকগুলো বাড়তে পারে সেগুলো যদি বাড়ানো হয় সেগুলো তোমাকে কী করতে হবে, বাড়াতে হবে। তো এই ছিল মূলত আজকের ব্যাংক স্বর্ণঋণ প্রস্তুতের নিয়ম যে পদ্ধতিতে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।